কাল রাতের পর নূরকে আরো সুন্দর লাগছে, যাকে বলে মাদকতাময় সুন্দরী। মানুষের মাদকে যেমন নেশা আছে, তেমনি তার নেশা নূর, তার বউয়ের উপরে আর কোনো নেশা পুরুষের থাকা উচিত নয়। নূর শক্ত হয়ে আছে, ভারী ভারী শ্বাস ফেলছে সে। নিবরাস হালকা মাথা তুলে ভালোভাবে দেখে নেয় নূরকে। গলদেশে অসংখ্য জখমের দাগ রয়েছে, কোনোটাই চামড়া ভেদ করে রক্ত এসে জমাট বেঁধেছে, আবার কোনোটাই কামড়ের ফোলা দাগ স্পষ্ট। নিবরাস নিজের মাথা রাখার স্থানটাও দেখে নেয় ভালো করে। দাড়ির খোঁচায় বুকের এই অংশটা লাল হয়ে ছিদ্র ছিদ্র দাগ পড়ে গেছে। নিবরাস আলতো হাতে ছুঁয়ে দেয় সেই অংশ। নূরের বুকের ওঠানামা গতি বাড়ে। নিবরাস আলতো হাসে। নূরের মুখের দিকে তাকিয়ে একবার দেখে নেয় তাকে। টসটসে লাল হয়ে ফুলে ওঠা ওষ্ঠ তীর তীর করে কাঁপছে, চোখের পাতাও পিটপিট করছে। নিবরাসের আর বুঝতে বাকি নেই নূর যে ঘুমের অ্যাক্টিং করছে। নিবরাস একটু মজা করার জন্যে তর্জনী আঙ্গুল দিয়ে নূরের ওষ্ঠ ছুঁয়ে দিল, তারপর আস্তে স্লাইড করে তা গলায় নামিয়ে আনলো। আস্তে তা আরো নিচে আনতেই নূর খপ করে নিবরাসের হাত ধরে ফেলল। উদ্বিগ্ন স্বরে বলল, কি করছেন কি আপনি? তুমি না ঘুমিয়েছিলে? নিবরাস ভ্রু কুচকানোর ভান করে বলল। নূর আমতা আমতা করে বলল, আপনি আমি ঘুমেছিলাম, তাই আপনি এমন করবেন নাকি? কেমন করলাম? নিবরাসের নিরুদ্বেগ কণ্ঠস্বর। নূর নিবরাসের হাতটা ছেড়ে নিজেই আঙ্গুল দিয়ে দেখালো। এই যে একটু আগে ঠোঁট ছুলেন, তারপর গলা, তারপর নূর আর কিছু বলতে পারল না। সে থামতেই নিবরাস বলল, তারপর কি তারপর? কিছু না। নূরের কিছু না শুনে নিবরাস তাকে আবার শুধায়। তুমি না ঘুমিয়েছিলে? টের পেলে কি করেছে আমি ছুঁয়েছি? নূরের চোখ বড় হয়। নিবরাসের প্রশ্নোত্তর চাহনি। নূর নিবরাসের থেকে নজর সরিয়ে বলে, ঘুমের মধ্যেই টের পেয়েছি। নিবরাসের কণ্ঠস্বর বদলালো, কেমন যেন মিটিমিটি হাসছে সে। একটা মানুষের কণ্ঠ মুহূর্তেই বদলায় কিভাবে? নূরের ভীষণ লজ্জা লাগলো। এই ফাজিল ছেলে ঘুরিয়ে ফিরিয়ে বারে বারে একই কথা জিজ্ঞেস করছে তাকে। সে চোখ মুখ খিচিয়ে বলল, আপনি যে ঘুমের মধ্যে আমাকে ছুঁয়েছেন সেটা। নূরের কথা শেষ হওয়া মাত্রই নিবরাস আচমকা নূরের দুহাত চেপে ধরে তার গালে নিজের ওষ্ঠ দাবিয়ে বলল, আমি তো কাল রাতে জাগা অবস্থায়ও তুমি ছুঁয়েছি, আরো বেশি ছুঁয়েছি, সমস্ত শরীর ছুঁয়েছি, সব দেখেছিও। আর নূরের কানে দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। নিবরাস এত নির্লজ্জ কথা এখানে টেনে আনছে কেন? লজ্জায় তার কান ফেটে যাওয়ার উপক্রম। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে এনে চেপে ধরল নিবরাসের ওষ্ঠে। মনে হলো যেন তার ওষ্ঠ ছোঁয়ায় নিবরাসের আখি যুগল হালকা হেসে উঠল। নূর গলার স্বর খাদে নামিয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল, দয়া করুন নিবরাজ, বলবেন না প্লিজ, আর বলবেন না। নিবরাস আলতো হেসে নূরের হাত সরায়, তারপর তার হাতের তালুতে ওষ্ঠ ছুঁয়ে বলে, কেন? আমার লজ্জা লাগে। নূর মৃদু স্বরে বলল। নিবরাস শব্দ করে হাসলো। আজ তার হাসিতে ঠোঁটজোড়াও প্রশস্ত হলো। নূর মুগ্ধ চোখে দেখে সে হাসির প্রশস্ততা। এ হাসি চোখে লাগার মতো, নজর কাড়া, সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। নিবরাস হাসি থামিয়ে বলল, সব কাজ শেষ করার পর আবার কিসের লজ্জা তোমার? আচ্ছা যাও, লজ্জা ভাঙার দায়িত্ব আমার। হোয়াট ননসেন্স! এত বড় একটা ডিল হাতে নিয়েছি আর তুমি বলছো এটা লস প্রজেক্ট? শায়লা খানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিস্টার বোস। উনি এতদিন ধরে প্রজেক্টটা দেখাশোনা করেছেন। মোট কথা তিনি শায়লা খানের ডিরেকশন অনুযায়ী প্রজেক্টটা দেখাশোনা করেছেন। শায়লা খান উত্তেজিত কণ্ঠে ওনাকে ধমকে বলেন, এখন এখন কি হবে? এত কোটি কোটি টাকা! ম্যাম, আমি আগেই বলেছিলাম, আপনি আমার কথা শোনেননি। এখন কোম্পানি যত টাকা লস হয়েছে তা আপনাকেই পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে কেন? মিস্টার বোস একটা ফাইলের ফটোকপি শায়লা খানের দিকে বাড়িয়ে দেয়। শায়লা খান এটা হাতে নিতেই মিস্টার বোস বলে ওঠে, আপনার সহঅতিরিক্ত এই ডকুমেন্ট স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আপনি উক্ত প্রজেক্ট সম্পন্ন করার জন্য কোম্পানি থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করবেন, তা যদি আপনি নির্ধারিত সময় ইমার মধ্যে প্রজেক্টটি সম্পূর্ণ করতে ব্যর্থ হন,
কিংবা কোম্পানি কোনো লসের সম্মুখীন হয়, তবে সেই অর্থের 3 গুণ পরিমাণ কোম্পানিকে ফেরত প্রদান করতে বাধ্য থাকবেন। শায়লা খান বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পেপারটার পাতায় নিজের নজর বোলালো। এটা সেদিনেরই পেপার, যেদিন নিবরা শেষবার অফিসে এসেছিল। তাহলে হুট করে অফিসে আসার কারণ এটাই ছিল। মুহূর্তেই শায়লা খানের চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠেছে। ছেলেটা এবার বেশ শক্ত খেলা খেলেছে তার সাথে, বড় দান চেলেছে। তিনি পেপারটাকে হাতে নিয়ে এক টানে ছিঁড়ে ফেললেন। মনের রাগ মনে চেপে তিনি দৃঢ় পায়ে অফিস কক্ষ ত্যাগ করলেন। নূর আর নিবরাস বসে আছে একটা সুন্দর ক্যাফেটেরিয়াতে। এখানে মানুষের সমাগম নেই। চারিদিকে আরো ক্যাফেটেরিয়া আছে যেগুলোতে প্রচুর মানুষের সমাগম, তাই নিবরাস এটাতে নিয়ে এসেছে। নূরের সামনে আছে একটা মোকা আর একটা চকলেট ক্রোসান্ট, আর নিবরাসের সামনে আছে শুধু একটা এসপ্রেসো, যা সে অতি তৃপ্ততার সাথে খাচ্ছে। নূর বিষণ্ণ মুখে একবার নিজে ঠান্ডা মোকার গ্লাসে চুমুক দিচ্ছে, আর একবার নিবরাসের এসপ্রেসোর দিকে তাকাচ্ছে। তার ইচ্ছে করছে নিবরাসের কাপটা থেকে একটু এসপ্রেসো চেক করে দেখতে এটা কেমন। সে মোবাইলে দেখেছে বিদেশিরা এটা অনেক মজা করে খায়, যদিও সে কখনো খায়নি। নিশ্চয়ই অনেক মজা হবে। নিবরাসের খাওয়ার ধরন তো তাই বলছে। নূরের বারে বারে এভাবে আর চোখে তাকানো দেখে নিবরাস একটু ঝুঁকে নূরকে শুধায়। কি হলো সানফ্লাওয়ার, তুমি খাচ্ছ না কেন? ভালো লাগছে না? একসাথে নিবরাসের 3টে প্রশ্ন। নূর এদিক ওদিক মাথা নাড়ে, একটু ফিসফিস করে বলে, নিবরাস। জোনা বলো। নিবরাসের কোমল থেকে কোমল কণ্ঠস্বর। নূর নিবরাসের এসপ্রেসোর দিকে ইশারা দিয়ে বলল, এটা আমি একটু চেক করব। নূরের বলা মাত্রই নিবরাসের নিজের এসপ্রেসোর কাপটা নূরের সামনে তুলে দেয়, ইশারা দিয়ে বলে। খুব কড়া আর তেতো। নূর সমস্যা নেই বলে খুব আনন্দের সহিত কাপটা মুখে ধরে। নিবরাস অপেক্ষায় আছে নূরের রিয়াকশন দেখার জন্য। নূর প্রথম চুমুক নিতেই নিবরাস মুচকি হাসে, ব্রু উঁচু করে শুধায়, কেমন? নূর কফি মুখে দিতে স্ট্যাচু হয়ে বসে আছে, চোখ দুটো বড় বড়। কোনো রকম মুখের কফিটা গলধগরণ করে কাপ ঠেলে দেয় নিবরাসের দিকে। চোখ মুখ এখনো বিষাদগ্রস্ত। সে সামনে থেকে ক্রোসানটাই একটা কামড় বসালো। নিবরাস কাপটা নিজের দিকে এনে নূরকে টিস করে বলল, আর খাবে না? নূর দুহাত নেড়ে না করে, অতপর হতবাক স্বরে বলল, এটা আপনি খান কি করে? এত তেতো আর এত ঘন, ইয়াক। নিবরাস হাসে নূরের কথা বলার ভঙ্গিতে। মুগ্ধ চোখে দেখে তার সানফ্লাওয়ারকে। এই মেয়েটাকে এত কিউট লাগে কেন সব সময়? এত আদর কেন? এই আদর আদর মেয়েটা শুধু তার। হ্যাঁ, শুধু তার। নূর যে শুধু তার কথাটা ভাবতেই নিবরাসের মনে খুশির ঝোড়ো হাওয়া বয়ে যায়। চারপাশের গম্ভীর বাতাস এসে তার কানে কানে বলে যায়, শুনছিস তো? এই আদরে মেয়েটা অন্য কারো নয়, শুধু তোর। তোর 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 দেখছিস তুই তোর একমাত্র নিঃশ্বাসকে, তোর জীবনকে। নিবরাসের মুখ শক্ত হয়। টেবিলের ওপর নূরের হাতটা ধরে বলে বিড়বিড় করে বলে, দেখছি, আমার আমাকে দেখছি আমি। কি হয়েছে, কি বলছেন? নূরের কথায় নিবরাসের ধ্যান ভাঙে। হাতের কঠোরতা কমিয়ে সে হালকা করে ধরে নূরের হাত, আলতো কণ্ঠে বলে, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা? একটা ইনভাইটেশন আছে আমাদের পরিচিত একজনের বিবাহ বার্ষিকী, দাওয়াত করেছে, যাবে? নিবরাসের কথায় নূর অবাক স্বরে শুধায়, আপনার যে সিলেটে কোনো পরিচিতি আছে আপনি তো বলেননি। আরে আমি ওনাকে ভালোভাবে চিনি না, একবার ওনাকে একটু হেল্প করেছিলাম, তাই যাবে? আচ্ছা, যাবো। জিন্দাবাজার সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এটি সিলেটের অন্যতম ব্যস্ত ও জনবহুল অঞ্চল। এখানে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা, অফিসিয়াল কাজ কিংবা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আসে। জিন্দাবাজারে নিজস্ব বাড়ির সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। যেহেতু জিন্দাবাজার সিলেট শহরের অত্যন্ত বাণিজ্যিক ও ঘনবসতিপূর্ণ এলাকা, তাই এখানে বেশিরভাগ বাড়ি এখন বহুতল ভবন বা মিশ্র ব্যবহারের ভবনে রূপান্তরিত হয়েছে। জায়গার দাম বেশি হওয়ায় বাড়ি নির্মাণ করাটাও খুব কঠিন।
জিন্দাবাজার পয়েন্টের মূল সড়ক থেকে একটু পেছনের দিকে দাঁড়িয়ে আছে ছোট মোটো একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা যে বেশ পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আজ তাতে সামান্য জৌলুস আনার চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই করা হয়। ছোট্ট ছোট্ট ফেয়ারি লাইট দিয়ে বাড়ির ভেতরটা সাজানো হচ্ছে। বাহিরে তেমন সাজসজ্জা নেই, আর এই সাজসজ্জার তদারকি করছেন আনোয়ার হোসেন স্বয়ং। প্রিয়স্মিতার পরিবারের অবস্থা তেমন সচ্ছল নয়, নিম্ন মধ্যবিত্ত। প্রিয়স্মিতা আগে একটা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। আনোয়ার হোসেনের সাথে সম্পর্কে জড়ানোর পর সেই চাকরি সে ছেড়ে দিয়েছিল। যেখানে সারা মাস পরিশ্রম করে 15 থেকে 20,000 টাকার মুখ দেখত, সেখানে আনোয়ার হোসেনের সাথে বিয়ের পর এই টাকা তার দৈনিক খরচ হয়। কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই, কিন্তু ভালোবাসা। প্রিয়স্মিতা উপরের থেকে দেখছে আনোয়ার হোসেনকে। ভীষণ ব্যস্ত সে। আজ নিশ্চয়ই আবার তার কাছে আসবে আনোয়ার হোসেন। এই জন্যেই এত কিছু, এত জাঁকজমক। প্রিয়স্মিতা মনে মনে হাসে, মনে মনে বিড়বিড় করে বলে, জাঁকজমক হবে আনোয়ার, অবশ্যই হবে। আজকে জাঁকজমক আমার নামে। আনোয়ার হোসেন উপরের দিকে লক্ষ্য করতেই প্রিয়স্মিতাকে দেখতে পায়। সামান্য হাসি লেগে আছে তার অধর জুড়ে। দুজনের চোখে চোখ পড়তেই প্রিয়স্মিতার হাসি চড়া হয়। আনোয়ার হোসেন নিচ থেকে তাড়া দিয়ে বলে, রেডি হচ্ছ না কেন? প্রিয়স্মিতা হেসে জিজ্ঞেস করলো, হোক, কোন শাড়িটা পরবো আজকে? সোফার উপরে একটা কালো শাড়ি আছে, ওইটা পরো। তুমি আসো ঘরে। প্রিয়স্মিতার কথায় আনোয়ার হাত নাড়ায়, যার অর্থ সে এখন ঘরে যেতে পারবে না। মৃদু স্বরে বলল, তুমি যাও, আমি এখানকার কাজটা সেরেই আসছি। প্রিয়স্মিতা মাথা নেড়ে পা বাড়ায় ঘরের দিকে। আজ বেশ রং লাগিয়ে সাজবে সে। আজ জীবনের শ্রেষ্ঠ সাজ উপহার দিবে আনোয়ারকে। নূরের সাজসজ্জা করা মুখটা এখন আর আগের মতো উজ্জ্বল নেই, পানসে হয়ে আছে। আর সে ঠোঁট ফুলিয়ে চুপচাপ খাটের কিনারায় বসে আছে। যতটা উৎসাহ নিয়ে এতক্ষণ সে নিজেকে সাজিয়েছিল, এখন যেন সেই আনন্দটা কোথায় হারিয়ে গেছে। মনটা ভীষণ ভার হয়ে আছে, চোখে মুখে একরাশ হতাশা। বারবার সে তাকাচ্ছে নিবরাসের দিকে। কালো ফর্মাল প্যান্ট আর ইন করা হোয়াইট শার্টে দারুণ লাগছে তাকে। নিবরাস আয়নার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে চুল সেট করছে। নূরের গা পিত্তি জ্বলে যাচ্ছে। যখন থেকে সে জানতে পেরেছে যে নিবরাসকে একটা মহিলা ইনভিটেশন পাঠিয়েছে, তখন থেকে তার মন ভার। এমনিতে তো নিবরাস কারোর সাথে কথা বলে না, তখন সে বোবা হয়ে যায়, শরীরে অ্যালার্জি দেখা দেয়। আর এখন মাত্র 2 দিনের পরিচয়ে এক মহিলা তাকে দাওয়াত দিল, আর সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আশ্চর্য! আচ্ছা, ওই মহিলা জানলো কি করেছে তারা এখন সিলেটে আছে? নিশ্চয়ই নিবরাসের সাথে ফোনে আলাপ হয়েছে তার। নিবরাস আয়নার প্রতিফলনে নূরের মুখাবয়ব দেখে থমকে যায়। প্রথমেই থমকে ছিল। সানফ্লাওয়ারের দিকে সে যতবারই তাকায় ততবারই থমকায়। মেরুন রঙের গাউন পরিহিতা এক পরী যে এখন ঠোঁট ফুলিয়ে খাটের কোণে বসে আছে। কি সুন্দর সেই পরীটা! মনে হচ্ছে যেন সানফ্লাওয়ার কোনো রূপকথার রাজ্য থেকে ছিটকে পড়া এক অপ্সরা। তার সেই বিমর্ষ অপরূপা রূপ নিবরাসকে মোহাচ্ছন্নের মতো আকর্ষণ করছে। নিবরাস চুলে শেষবারের মতো হাত বুলিয়ে ধীর গতিতে এগিয়ে আসে। নূরের কাছে এসে সে নরম ভঙ্গিতে তার গলার উপর থেকে চুল সরিয়ে দেয়। আঙ্গুলের ছোঁয়ায় ঘাড় বেয়ে নামিয়ে আনে। সেখানে স্লাইড করতে করতে বলল, কি হয়েছে বেবি, মুখ এমন দেখাচ্ছে কেন? কণ্ঠে ছিল এক রাশ মাদকতা, এক ধরনের নেশার মতো কোমলতা। নূর উপেক্ষা করে নিবরাসের হাত সরিয়ে দেয়। ভারী কণ্ঠে বলে ওঠে, ছোবেন না আপনি আমায়, যাব না আমি কোনো ইনভাইটেশনে। নূর হঠাৎ এভাবে ধাক্কা দিয়ে নিবরাসের হাত সরিয়ে দেওয়ার নিবরাসের মনও ক্ষুণ্ণ হয়। মনক্ষুণ্ণ না, রাগ হয় ভীষণ। চোখ জ্বলে ওঠে। সে আদর করতে এসেছিল আর সানফ্লাওয়ার তাকে সরিয়ে দিচ্ছে কেন? হঠাৎ করে তার রক্ত চলকে উঠল। এই অবহেলা, এই প্রত্যাখ্যান তার একদমই সহ্য হয় না। সানফ্লাওয়ার থেকে তো একদমই না। সে চোখ বন্ধ করে নিজেকে সংবরণ করলো।
ঠোঁটের কোণে এক টুকরো সংযত হাসি টেনে নিল। নিজেকে শান্ত রাখার প্রয়াস বোধহয় এবার তার একটু সফল হলো। সে নূরের পেছনে বসে নূরকে জড়িয়ে ধরল, যাতে নূর আর হাত নেড়ে তাকে সরাতে না পারে। মুখটা নূরের ঘাড়ে বসিয়ে বলল, রেগে কেন সোনা? কোনো ভুল করেছি কি আমি? নিবরাসের কোমল কণ্ঠ দেখে নূরের খারাপ লাগে। একটু আগে ঝাড়ি দিয়ে নিবরাসের হাত সরানো তার একদমই উচিত হয়নি। মনে মনে অনুশোচনা হয় তার। নিবরাসের জায়গায় অন্য কেউ থাকলে বোধহয় এতক্ষণে তাকে দুটো চড় লাগিয়ে দিত। সে ধীরে নিবরাসের হাত আলতো স্পর্শ করে বলল, সরি, কেন? একটু আগে আপনার হাত এভাবে সরিয়ে দেওয়ার জন্য। আমার উচিত হয়নি। নূরের কণ্ঠে অনুশোচনা। নিবরাস হালকা হাসল। সরি বললেই সব মাফ হয়ে যায় না সানফ্লাওয়ার, জানো তো এই বেদবির একটা শাস্তি তো প্রাপ্য। নূর একটু অপ্রস্তুত হয়ে তাকায় তার দিকে, ঘাড় ঘুরায়। নিবরাসও লুফে নেয় সেই সূচকটা। সমস্ত গায়ের জোরে কামড় বসিয়ে দেয় নূরের ঘাড়ে। অপ্রস্তুত কামড় দেওয়ায় নূর চেঁচিয়ে ওঠে। নিবরাসের সব কয়টা দাঁত তার ঘাড়ের চামড়া ভেদ করেছে। বেশ ব্যথায় নূর কুকড়ে যায়। নিবরাস কামড় দেওয়া জায়গায় হালকা ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আর কখনো আদর করার সময় দূরে সরে যাবে না, নাহলে এর থেকেও কঠোর শাস্তি পাবে। এবার বলো, রেগে কেন? নূরের ব্যথা আর লজ্জা মিশ্রণে অদ্ভুত একটা অনুভূতি তৈরি হলো। এই অনুভূতির নাম জানা নেই তার। সে নিবরাসের দিকে তাকালো না, নিচের দিকে তাকিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, যে মহিলাটা আমাদের ইনভাইট করেছে সে কি বয়সে ছোট নাকি বড়? নূরের এমন বোকা প্রশ্নে নিবরাসের ভ্রু কুঁচকে আসে। কিছু একটা ভাবতেই তার আর বুঝতে বাকি থাকলো না সানফ্লাওয়ার কী কারণে মুখ ফুলিয়ে রেখেছে। নিবরাস ঠোঁট প্রশস্ত করে হাসে। নূরের কোমর টেনে তাকে কাছে এনে বলে, তুমি কি জেলাস ফিল করছো বেবি? নূর আমতা আমতা করে বলে। যে জেলাস? মোটেও না। নূরের তোতলানো দেখে নিবরাস তাকে টিচ করে বলে, যে মহিলাটা আমাদের ইনভাইট করেছে আজ তারই বিবাহ বার্ষিকী। উনি তোমার মায়ের বয়সী, আর তুমি কিনা তাকে জোর করে আমার অন্য কিছু বানিয়ে দিতে চাচ্ছ। নূর নিবরাসের কথায় জিভ কাটে। না জেনে না বুঝে হুদাহুদায় কি বলে ফেললো এটা। ব্যস্ত জনবহুল রাস্তায় গাড়ি চলছে। নিবরাসের পাশেই আছে তার রক্তিমা রুবি, তার বাঁধকতাময় সুন্দরী, যার মুখাবয়ব এখন ঢেকে আছে লালিমা মাস্করেড মাস্কের আড়ালে। ওষ্ঠে লেপ্টে আছে ডার্ক রেড লিপস্টিক। নিবরাসের মুখেও লেগেছে কালো রঙের মাস্করেড মাস্ক। এটি পার্টির একটা থিম। কটেজ থেকে চিন্দা বাজারের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তারা এখন বিমানবন্দর রোড ধরেছে। নূর জায়গাটা চেনে, এই দিক দিয়েই গতকাল তারা ঘুরতে এসেছিল। নূর বিরক্তিকর চাহনি দিয়ে নিবরাসকে বলে, আর কতক্ষণ? নিবরাসের দৃষ্টির সামনে, মুখাবয়ব শক্ত, তবে নূরের কথা এসে মৃদু স্বরে বলল, এই তো এসেই পড়েছি। নূর আর নিবরাস এসেছে আনোয়ার ভিলাতে। ভেতরে আসার সময় নূর লক্ষ্য করেছিল নেম প্লেটটা। নেম প্লেটটাতে জলজল করছে বড় বড় অক্ষরে একটা নাম, আনোয়ার ভিলা। নূর নিবরাসের হাত ধরেই ভেতরে প্রবেশ করেছে। নূরের হাতে একটা গোলাপ ফুলের বুকে, যাকে বলে নিবরাসের হাতে নূর আর নূরের হাতে বুকে। এই বাড়িটা তেমন বড় নয়, তবে ব্যাকইয়ার্ডে ছোট মোটোর মধ্যে অনেক সুন্দর, একদম দেখার মতো। চারপাশে কিছু সংখ্যক মানুষ আছে, প্রত্যেকের শরীর আভিজাত্যের ছোঁয়ায় মোড়ানো। মুখে লেপ্টে আছে মাস্করেড মাস্ক। কাউকে চেনার উপায় নেই। মাস্কের আড়ালে তাদের মুখাবয়ব লুকানো হয়েছে। শুধু আক্ষি যুগল আর অধর ছোড়া দেখা যাচ্ছে। নূর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে। ব্যাকইয়ার্ডে লাগানো আছে সারিবদ্ধ বাগান বিলাসের গাছ, যা ঝাঁপ দিয়ে আছে বাউন্ডারি ঘেঁষে। হলুদ গোলাপি সাদা চোখ জোড়ানো সৌন্দর্য তাদের। নূরের মনে পড়ে যায় সে তো বাবার কাছে এমন একটা বাড়ি বানানোর কথাই বলতো সবসময়, যেখানে তাদের একটা ছোট্ট ঘর হবে, সামনে আঙিনা হবে, ব্যাকইয়ার্ড হবে, আর পুরো বাউন্ডারি জুড়ে হাঁকানো থাকবে সারি সারি বাগান বিলাস গাছ। পাশে থাকবে একটা দোলনা, যেখানে সে মিষ্টি পরীর মতো বসে দোলনা চড়বে। কিন্তু কিছু স্বপ্ন যে সত্যি হয় না।
জনসমাগমে পূর্ণ শহরে থাকার কারণে কখনো এই স্বপ্নটা পূরণ হয়নি তার। হঠাৎ বাবার কথা মনে আসতেই নূর আলতো হাতে নিবরাসের হাতটাকে চেপে ধরল। বুকেটা কেমন যেন খচমচ করে উঠল। কতদিন বাবার সাথে কথা বলে না সে। ঢাকায় আসার পর থেকে মাত্র গুটি কয়েকবার বাবার সাথে কথা হয়েছে তার, তাও অল্প কিছুক্ষণের জন্যে। নিবরাস কারোর সাথে কথা বলাটা একদমই পছন্দ করে না। এটা হয়তো নিবরাসের মানসিক সমস্যার কারণে। তাও সে কয়েকবার কথা বলেছে বাবার সাথে, হয়তো ছাদে গিয়ে, না হয় বারান্দায় গিয়ে। কোনো মেয়ে কি বিয়ের পর তার বাবার সাথে কথা না বলে থাকতে পারে? নূরকে ভাবান্তর দেখে নিবরাস আলতো কণ্ঠে বলল। কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে? নূরে মাথা নাড়িয়ে আনমনে বলে। আজকে বাবার কথা মনে পড়ছে। আনমনে কথাটা বলে সে হুট করে নিবরাসের দিকে তাকায়। নিবরাস ভ্রু কুঁচকে আছে। নিবরাসের মুখ মাস্কের আড়ালে থাকার কারণে সে নিবরাসের অভিব্যক্তি বুঝতে পারল না ঠিক করে। হঠাৎ হঠাৎ কেন মনে পড়লো? নিবরাস নরম স্বরে বলল। নিবরাসের কণ্ঠে নমনীয়তা পেয়ে নূর বুঝতে পারল নিবরাসের মুড এখন বেশ ভালো। বলাই যায় সে বলল। আসলে এখানকার ল্যান্ডস্কেপ ডিজাইন দেখে। ল্যান্ডস্কেপ ডিজাইন? নূর মাথা নাড়ে বলে। আসলে আমার একটা ইচ্ছে ছিল, আমার ছোট্ট একটা বাড়ি হবে, যেখানে একটা আঙিনা থাকবে, ব্যাক ইয়ার্ড থাকবে, সারিবদ্ধ বাগান, বিলাস গাছ থাকবে, আর থাকবে একটা দোলনা যেখানে আমি দোল খাবো। এই বাড়িটাও আমার ইচ্ছের বাড়ি। এই বাড়িটাও আমার ইচ্ছের বাড়ির মতো। মনে হচ্ছে যেন কেউ আমার ইচ্ছে চুরি করেছে। নূরের ইচ্ছের কথা জেনে নিবরাসের ঠোঁটের কোণে আলতো হাসির রেখা ফুটে ওঠে। সানফ্লাওয়ারের ইচ্ছে আর সে পূরণ করবে না। যে কোনো মূল্যে সানফ্লাওয়ারের ইচ্ছে পূরণ করা হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ। নিবরাস উচ্ছ্বসিত কণ্ঠে নূরকে বলল। বাবার সাথে কথা বলবে? নূর প্রথমে বুঝতে পারেনি নিবরাসের কথা। সে আবার শুধায়। বাবার সাথে কথা বলবে? নিবরাস নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল। নূর হতবাক হয়ে তাকিয়ে আছে নিবরাসের এমন অপ্রস্তুত কথায়। নিবরাস তাকে সেধে ফোন দিচ্ছে। নূর কোনো কিছু না ভেবেই নিবরাসের হাতে বুকেটা দিয়ে ফোনটা হাতে নিয়ে নিল। মৃদু স্বরে শুধালো। সত্যি কল দিব? নিবরাস বুকেটা এক সাইডে রেখে ঘড়ি ঠিক করতে করতে ভাবলে সেহীনভাবে বলল। দাও, তবে একটা কথা। নিবরাসের গলার স্বর এবার কিছুটা দৃঢ় হলো। মৃদু ভারী স্বরে সে বলল। কথা বলবে ভালো কথা, কিন্তু সব কথা বলবে না। আমরা যে সিলেট এসেছি সেটা মোটেও বলবে না, ওকে? কেন বলবো না কেন? নূরের প্রশ্নাত্মক চাহনি কণ্ঠ কিছুটা রিনিয়ে আসলো। নিবরাস মনে মনে ক্ষুব্ধ হলেও একটু রসিকতা করে বলল। কে বলবে? তুমি সিলেট এসেছো হানিমুনে? এটা বলবে? বলবে? নূর ডানে বামে মাথা নাড়ে। কোনো মতেই বলবে না যে সে সিলেটে আছে। ভাগ্যিস নিবরাস মনে করিয়ে দিয়েছিল, না হলে তো সে নিশ্চয়ই বাবাকে হানিমুনের কথাই বলতো। এর মাঝে নিবরাসের গলার স্বর ভেসে এলো। সে বলল। বাবা যদি জিজ্ঞেস করে তুমি কোথায়, তাহলে কি বলবে? নূর চট করে উত্তর দিল। বলবো আমি ঢাকায়। ওকে, যাও, কথা বলো, তবে দূরে যেও না। নূর মাথা নাড়িয়ে সাইডে যায়। বেশি দূরে নয়, এই 3-4 হাত হবে হয়তো। এই 3-4 হাত দূরত্বেও নিবরাস তাকে গভীর দৃষ্টিতে খুঁটিয়ে দেখছে। 1 সেকেন্ডের জন্যেও চোখের পলক সরাচ্ছে না। এর মধ্যে তার পাশে ড্রিঙ্ক হাতে ওয়েটার আসলো। নিবরাস ওয়েটারের দিকে তাকালো না। নূরের দিকে দৃষ্টি অব্যাহত রেখে ট্রে থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক তুলে নিল। হাতের বুকেটাকে চেপে ধরে বলল। বড্ড সরল তুমি সানফ্লাওয়ার, বড্ড সরল। এত সরল হয়ে যে দুনিয়া টেকা যায় না। এখানে টিকতে গেলে যে হিংস্র হতে হয়। আনোয়ার হোসেন গয়নার বক্স থেকে একটা মুক্তোর মালা পরিয়ে দিলেন প্রিয়স্মিতার গলায়। আয়নায় নিজেদের দেখে বলেন। অনেক সুন্দর লাগছে। প্রিয়স্মিতা আনোয়ার সাহেবের হাত ধরে। আনোয়ার সাহেব আয়নায় তাকিয়েই বলে। আপনাকেও সুন্দর প্রিয়স্মিতা তার মুখের কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে আনোয়ার হোসেন একটু দূরে সরে যায়। পকেট থেকে মোবাইলটা বের করে। স্ক্রিনে নিবরাসের নাম্বার দেখতেই তিনি প্রিয়স্মিতাকে হুঁশিয়ারি দিয়ে বললেন। মেয়ের জামাই কল করেছে, একটা আওয়াজও করবে না। কথাটা বলে তিনি কল ধরেন।
হ্যালো বলতেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি চমৎকার হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আম্মু? তুমি বাবার কাছে কল করছো না কেন? ফোনের স্পিকার বাড়ানো, সব শুনছে প্রিয়স্মিতা। আজ আর রাগ হচ্ছে না তার। নূরের কণ্ঠ শোনা যাচ্ছে ফোনের ওপাশ থেকে। সে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমি রেগে নেই আব্বু, আমার মোবাইলটা বাসায় ফেলে এসেছি, তাই নিবরাসের ফোন দিয়ে কল করা। তোমরা কোথায়? আনোয়ার হোসেন প্রশ্নাত্মক বলল। নূর কথাটা বলে হকচকিয়ে গেল। সে আমতা আমতা করে বলে, কোথাও না, এখানেই, ঢাকার আশেপাশে। তুমি কি করছো? কোথায় তুমি? আনোয়ার হোসেন একবার প্রিয়স্মিতার দিকে তাকায়, তারপর মৃদু কণ্ঠে বলল, কাজ করছি আম্মু, হসপিটালে আছি। খাবার খেয়েছো? তোমার ঔষধ? সব খেয়েছি আম্মু, খাবার ওষুধ সব। পাশ থেকে প্রিয়স্মিতা আনোয়ার হোসেনকে ইশারা দিল নিচে যাওয়ার জন্য। ফিসফিসিয়ে বলল, ফোন রেখে নিচে চলো। গেট লক করছেন? আনোয়ার হোসেন প্রিয়স্মিতার দিকে হাতের ইশারা ছুড়ল। নূরকে উদ্দেশ্য করে বলল, আম্মু, বাবা। নূরের কোমল স্বর। বাবার এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, রাখি। নূর আচ্ছা বললে আনোয়ার হোসেন ফোন কাটলো। ফোনটা পকেটে পুরে প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আজ এত খুশি খুশি? রাগ করে কি লাভ? আজকের রাতটা খারাপ করতে চাই না, বাস। প্রিয়স্মিতা মৃদুস্বরে বলল কথাটা। ফের আনোয়ার হোসেনের হাত ধরে বলল, চলুন, নিচে চলুন। তারা নিচের দিকে পা বাড়ালো। আনোয়ার হোসেনের এক বাহুতে ধরে আছেন প্রিয়স্মিতা। নূর কাছে আসতেই নিবরাস বলল। কথা শেষ? নূর ফোনটা বাড়িয়ে দিল নিবরাসের দিকে। মাথা নেড়ে বলল। নিবরাস নূরের এক হাতে ফুলের বুকেটা দিয়ে বলল। আমার হাত ধরো তুমি। নিবরাসের বলা মাত্রই নূর তার হাতে ধরল। চলো ওই দিকটা যাই। আনোয়ার হোসেন আর প্রিয়স্মিতার মুখে মাস্কের আবরণ নেই। তাদের মুখাবয়ব একদম স্পষ্ট। আপাতত তারা হেসে হেসে কথা বলছে। নূর দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, হাতের বুকেটা কাঁপছে, চোখ টলমল। কাছে যাওয়ার সাহস তার নেই, পা চলছে না। সে এক ঝলক নিবরাসের দিকে তাকালে নিবরাস এমন ভাবে তার দিকে তাকায় যেন সে কিছুই জানতো না, যেন মনে হচ্ছে সে সদ্য আকাশ থেকে টপকে পড়ছে। যে গুটি কয়েক মানুষ আমন্ত্রিত হয়েছে তারা সবাই আনোয়ার হোসেন আর প্রিয়স্মিতাকে কংগ্রেস জানাচ্ছে। সবকিছু কত উচ্ছ্বসিত প্রাণবন্ত, অথচ তার জন্য কত নিষ্ঠুর। নূর শুধু দেখছে দূর থেকে। বাবার বিবাহ বার্ষিকীতে আমন্ত্রিত হয়েছিল তারা। নূরের চোখ ফেটে কান্না আসছে, মন শুধু একটা কথাই বলছে, তোর বাবা আর একটা বিয়ে করেছে নূর, তোদের থেকে লুকিয়ে বিয়ে করেছে। তোদের জীবন জুড়ে শুধু মিথ্যা বনে গেছে। তোর বাবা একটা মিথ্যুক। নূর নিবরাসের হাত খামছে ধরে। ফুলের বুকেটা এতক্ষণে নিচে পড়ে গেছে। নিবরাসের মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের তৃপ্তি। সেও নূরের হাত চেপে ধরে বলে, চলো আর এখানে থাকা লাগবে না, আমরা কোর্টে ফিরে যাই। নূরের মনে তখন প্রশ্নের ঝড়। সে নিবরাসকে থামিয়ে দেয়, কম্পনরত গলায় বলে, আমার বাবা ওখানে, আমি ওনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারবো না? না পারবে না, এখানে সিন ক্রিয়েট করে কি লাভ হবে? ওনার সাথে বাসে গিয়ে কথা বলো। নূর এবার কান্না করে দেয়। নিবরাস নিজের ফোনটা বের করে আনোয়ার হোসেন আর প্রিয়স্মিতার একটা যুগল ছবি তুলল মুহূর্তেই। তারপর নূরের হাত টেনে সোজা বেরিয়ে গেল ব্যাকইয়ার্ড থেকে। গাড়িতে উঠতেই নূর হাত পা ছুঁড়ে কান্না করা শুরু করে। মাস্কটা খুলে ফেলে দেয় পেছনে। নিবরাস মাস্কটা খুলে রেখে গাড়ি স্টার্ট দিল। নূরের কান্নার গতি বাড়ছে, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিবরাস সান্ত্বনা দিতে গেলে সে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার কষ্ট হচ্ছে নিবরাস, একটু জড়িয়ে ধরুন আমায়। তৎক্ষণাৎ সজোরে ব্রেক টেনে গাড়ি থামায় নিবরাস। এক টানে নূরকে তুলে আনে নিজের কোলের উপর, শক্তভাবে জড়িয়ে ধরে বলে, কাঁদো না, কান্না করে কি হবে? এতে কি কোনো সত্য বদলে যাবে? নূর নিবরাসের বুকে মাথা রেখে ফুপিয়ে বলে, আমার খুব কষ্ট হচ্ছে নিবরাস, আমি বাড়ি যাব। নিবরাস নরম স্বরে বলে, চলো যাচ্ছি তো, কলেজে ফিরে যাচ্ছি, কান্না বন্ধ করো। নূর থামে না, সে আগের মতো করেই বলল, আমি আমাদের বাড়িতে ফিরে যেতে চাই, ঢাকায় ফিরতে চাই নিবরাস, আজকেই। নিবরাস নূরের মাথায় হাত বুলিয়ে দেয়, আলতো স্বরে বলে, ফিরবো, আমরা এখনই ফিরছি। নিবরাস আর নূর ঢাকায় ফিরেছে বেশ খানিকটা সময় হয়েছে।
এই মিনিট ৪৫ হবে হয়তো। নূর নিবরাসকে ঢাকায় ফেরার কথা বলার কিছুক্ষণের মধ্যে সে প্রাইভেট এয়ারক্রাফটের ব্যবস্থা করে। সিলেট থেকে ঢাকায় আসতে তাদের ৪০ মিনিটের বেশি সময় লাগেনি। এয়ারপোর্টে আয়াস ছিল জ্যাককে নিয়ে। নিবরাস বলেছিল থাকতে, কিন্তু কোনো কারণ বলেনি। আয়াস গাড়ি ড্রাইভ করেছে। নূর কোনো কথা বলেনি গাড়িতে, এমনকি জ্যাক কাছে আসার পরেও তাকে ধরেনি। সে ক্লান্ত চিত্তে আধা শোয়া হয়েছিল নিবরাসের বুকে। কোনো কথা নেই, কোনো হেলদোল নেই তার। দেখতে দেখতে তারা বাংলোতে এসে পড়ে।